এরপরে আমরা টপিক 2-তে দেখব কি অ্যারেস্ট, গ্রেপ্তার, ডিটেনশন, আটক ও কাস্টডি, হেফাজত। প্রতিফলিত ধারা সিআরপিসির 46, 46A, 46E, 51, 54, 61, 81 এবং 167, এই সেকশনগুলো আপনাদেরকে পড়তে হবে। এই সেকশন থেকে এই প্রশ্নগুলো রেডি করা হয়েছে। তো এই যে আগে আমি সেকশন দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের কাছে আমার যে এমসিকিউ ফাউন্ডেশন নোট আছে সেখানে এই সেকশনগুলো দেখে নেবেন, তাহলে একবার রিভিউ হয়ে গেল, কারণ সেই নোটটা তো আপনারা পড়েই এমসিকিউ পাস করেছেন, তাই না? আচ্ছা, একজন হাত উত্তোলন করেছেন, নাম লিখেননি, স্যামসাং ফোন ব্যবহার করছেন। স্যামসাং ফোনের ব্যবহারকারী হাত উত্তোলন করেছেন, আপনাকে স্যার। হ্যাঁ স্যার বলেন। আমি সালাউর রহমান খান, হ্যাঁ, সালাউর গাজীপুর রহমান থেকে খান। বলছি। আপনি ঢোকার সময় নাম তো এডিট করা যায়, এডিট করে নাম দিবেন, না হলে তো সমস্যা। আপনাকে স্যামসাং ধরে ডাকতে হবে আমাকে। হ্যাঁ। স্যার তো ওই যে আমরা এই, ইয়াতে এমসিকিউ বেঁচে যে ক্লাস করলাম 96 জন, আমার হ্যাঁ, একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল যে আমরা আসলে কতজন চান্স পাইলাম। আচ্ছা, এটা আমি এখনো নির্দিষ্ট জানি না। এখনো অনেকে জানাচ্ছে, আজকেও সন্ধ্যায় জানালো যে আমি পাস করেছি। হ্যাঁ, এই পর্যন্ত স্যার যে তথ্য পাইছেন তাতে কতজন আমরা আছি? আছেন, অনেকেই আছেন, মানে ম্যাক্সিমামই পাস। 90-র উপরে আচ্ছা হবে, 90%-এর উপরে হবে পাস। স্যার, এই যে কামরুজ্জামান ভাই, হরিনাপু, ওনারা আসছেন তো আমাদের সাথে? কামরুজ্জামান ভাই পাস করেছেন। হ্যাঁ, রুহুল আমিন সাহেব পাস করেছেন। দেখবেন এই এই বেসে যারা ক্লাস করছে দেখবেন ম্যাক্সিমাম পাস। আচ্ছা। আচ্ছা, দেখেন সেটাই স্যার, ওই যে যে পরিশ্রম আপনি করছেন আমাদের জন্য, আমরা খুবই কৃতজ্ঞ স্যার। এখন এটা স্বীকার করতেই আরো হবে। পরিশ্রম করেছি এটা মনে না করে এই লেগে থাকতে হবে, অ্যাডভোকেট হওয়ার পর পরিশ্রম করেছি সেটা মনে করতে হবে। ঠিক আছে। না, এটা ঠিক আছে স্যার, পরীক্ষার হলে বাস্তব সত্য কি স্যার আজকে একটু বলি। আমি তো কখনো ক্লাস করি রেগুলার, কিন্তু আমি ওইভাবে কথা বলি না। হুম হুম, কারণ আমি খুব ব্যস্ত থাকি স্যার। আমি সকাল 7টা থেকে 10:30, 10টা পর্যন্ত আমি প্রাইভেট পড়াই, যেহেতু হুম, হুম। বড় কলেজে চাকরি করি। অনেক আচ্ছা, ব্যস্ততা থাকে, এই ব্যস্ততার মধ্যেও আমি স্যার রাত 2:30, 3টে, 4টে পর্যন্ত পড়ছি। সবসময় আমি পরীক্ষা কষ্ট দিতে পারিনি। করেছেন আপনি, সেটার ফল পেয়েছেন, তাই না? জি। তো ঠিক তো না, আছে, সেটা সেটা ক্লাসে এগিয়ে নিয়ে সবকিছু যাই, আপনি ক্লাসে আমার। এগিয়ে নিয়ে যাই, শেষে প্রয়োজনে কথা হবে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। অথবা জি কল দিয়েন, জি জি কারণ ক্লাসটা শেষ জি করা জরুরি। গল্প জি অনেক জি হবে। জি জি। থ্যাংক অ্যাডভোকেট ইউ হন, স্যার, থ্যাংক ইউ তারপরে স্যার। ফোন দিয়ে বলবেন যে অ্যাডভোকেট সালালুর রহমান গাজীপুর থেকে বলছি, তখন স্যার বলা জি লাগবে স্যার। না, ভাই বললেই হবে। জি স্যার। না, আপনি আমাদের স্যার স্যার, আমরা যাই হই না কেন। ঠিক আছে, বড় সেটাই। হন ভাই, পাশ করবেন ইনশাল্লাহ, মনোযোগ দেন ক্লাসে। তো আমার ফাউন্ডেশন নোটে দেখেন যে এই সেকশনগুলো দেওয়া আছে। তো এই সেকশনগুলো, এই নোট পড়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, যেগুলো পড়েছেন সেগুলো তো আপনার পরিচিত জিনিস, তাই না? এই সেকশনগুলো পরিচিত জিনিস না? তো এই যে 46 এতে হচ্ছে অ্যারেস্ট করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। তো এগুলো আপনারা একবার দেখে নিয়ে তারপরে এই নোটটা পড়লে আরো ভালো বুঝতে পারবেন যে এমসিকিউ নোটের তথ্যগুলোকে কিভাবে রিটেন নোটে কনভার্ট করা হয়েছে। এই রহস্যটা ধরতে পারলে আপনার মুখস্থ সহজে হয়ে যাবে। মুখস্থ না করলেও আপনি উত্তর লিখে আসতে পারবেন, প্রবলেম হবে না। 1 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পদ্ধতি কি? একেবারে নতুন গ্রেপ্তারের পদ্ধতি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 18 and 98 এর 46 ধারায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অত্র ধারার বিধান মতে আসামি যদি কথা বা কাজে আত্মসমর্পণ করে কয়েদি স্বীকার না করে, অর্থ কি? পুলিশ বলছে যে দাঁড়াই যান বা হ্যান্ডস আপ। হ্যাঁ, তো হ্যান্ডস আপ বললে হাত উত্তোলন করতে বলছে, তো দাঁড়িয়ে যেতে বলছে, কিন্তু পুলিশের কথা যদি না শুনে আসামি আসামি যদি দৌড় দেয় তাহলে তো হবে না, তাই না? তাহলে হ্যান্ডস আপ বললে 2 হাত দাঁড় করাতে হবে, তাই না? হ্যাঁ, আনোয়ার ভাই বলেন। জি স্যার, কোয়েদ শব্দটা অ্যামেন্ডমেন্ট করতে হবে স্যার। কোয়েদ, হ্যাঁ, এখানে কয় কোয়েদ হয়েছে স্যার, কোয়েদ। কয়েদি হবে, জি স্যার। এটা কয়েদি হবে, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট করা লাগবে না। কোয়েদই হবে স্যার। কয়েদ, কয়েদ মানে আটক স্বীকার করা। জি স্যার, কোয়েদ মানে আটক স্বীকার করা। বুঝতে পেরেছেন? মানে আপনি জি স্যার। চলছিলেন, পুলিশ এসে বলল যে হাত উত্তোলন করেন, আমরা আপনাকে অ্যারেস্ট করতে আসছি। এখন আপনি সহজে তাদের কাছে নিজেকে কি করলেন? আত্মসমর্পণ করলেন। এটাকে কয়েদ স্বীকার করা বলে। তার মানে নিজের স্বাধীনতাকে তাদের কাছে সমর্পণ করলেন। বুঝতে পারলেন?
কয়েদ মানে কি? জি আটক স্যার। শিকার। তবে উক্ত জি স্যার। আসামির দেহ যদি কেউ এই যে কয়েদ স্বীকার না করে, সহজে ধরা না দেয়, সহজে ধরা না দিলে, হ্যাঁ, তখন কি করতে হবে? আসামি তাকে তো জোর করে ধরবে, ধরবে না, পালিয়ে যাচ্ছে, তাকে ধরবে না, তাহলে দেহ স্পর্শ স্যার। ও বন্দি করা যাবে। ওই যে পাকড়াও করে ধরবে, হ্যাঁ, প্রয়োজনে শুয়ে ফেলবে, দু একটা চড় থাপ্পড় দিতে পারে। তো গ্রেপ্তারের চেষ্টায় আসামি যদি প্রতিরোধ বা গ্রেপ্তার এড়াতে চেষ্টা করে, প্রতিরোধ মানে কি? উল্টো দেখা যাচ্ছে তার কাছে অস্ত্র আছে, গুলি ছুটতে শুরু করলো, বা বাঁশের লাঠি দিয়ে তেড়ে আসছে পুলিশকে। এখন তো অনেক নেতারাই এরকম করে, তাই না? জি স্যার। তো গ্রেপ্তার এড়াতে চেষ্টা করে মানে সে কয়েদ স্বীকার করবে না। গ্রেপ্তার এড়ানোর অর্থ কি? কয়েদ স্বীকার করছে না, যাবো না আপনার সাথে, যা পারেন করেন। তবে তাকে গ্রেপ্তারের প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করা যাবে। একটা মানুষকে আটকানোর জন্য যা যা করার তাই তাই করতে হবে। মনে করেন যে একটা মুরগি ধরতে হবে। দেশি মুরগি ধরা কিন্তু খুব টাফ। অনেক সময় বাসায় মা বোনরা পোষে, অনেক সময় জবাই করার প্রয়োজন হয়, তাই না, রান্না করার জন্য। তো একটা মুরগি ধরতে অনেক ঝামেলা হয় না? তো মুরগি ধরতে যত পদ্ধতি ব্যবহার করা লাগে, যেমন করতে হবে, একটা মানুষ পালিয়ে যাচ্ছে, আসামি কেমন, তাকে ধরার জন্য যা যা পদ্ধতি, প্রয়োজনীয় পদ্ধতি যা করা লাগে করেন, সেটা বলা হচ্ছে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন জি স্যার। কারাদণ্ডযোগ্য অপরাধে, মানে খুনের অপরাধ, ধর্ষণের অপরাধ, হ্যাঁ, নরহত্যার অপরাধ, এই ধরনের বড় অপরাধ, ডাকাতির অপরাধ করেছে, করে অভিযুক্ত যে ব্যক্তি, এই ডাকাতরা পালিয়ে যাচ্ছে, তাহলে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির মৃত্যু ঘটানো যেতে পারে। তার মানে যে ক্রস ফায়ার বলে না, বন্দুকযুদ্ধ, এনকাউন্টার, জি স্যার। এখানেই সেটা বলা হচ্ছে। জি। যে পালিয়ে চলে যাচ্ছে, পুলিশ পায়ে গুলি করতে গিয়ে গায়ে গুলি লেগে মারা গেল। তা এটা ঘটনাক্রমে হতে হবে, ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে পুলিশ মেরে ফেলার অধিকার পায় না। এটা 46 ধারার 3 উপধারায় পুলিশকে এই ক্ষমতা কিন্তু দেওয়া হয়নি। পরিস্থিতি যখন এক্সট্রিম হবে, এখানে তো 46 ধারা একটা সংক্ষিপ্ত বিধান আছে, কিন্তু পুলিশের যে গ্রেপ্তারের পদ্ধতি পুলিশ কোডে আছে, হ্যাঁ, পুলিশ কোডে খুব সুন্দর করে বলে দেওয়া আছে কি কি করা যাবে, কি কি করা যাবে না। প্রথমে একটা ফাঁকা উপরে গুলি করতে হবে, তারপরেও সে যদি গুলি শব্দে না থামে, গুলি শব্দ শুনলে অনেক সময় আসামি থেমে যেতে পারে, কারণ সে দৌড় দিলে আবার গুলি করবে তার গায়ে, ঠিক আছে? তারপরেও দৌড় দিলে পায়ে গুলি করতে হবে। পায়ে গুলি লাগার পরে যদি তারপরেও, একটা মানুষ তো দৌড়ে যেতে পারবে না, তাই না? তাহলে পায়ে গুলি করলে নিশ্চয়ই জি একটা স্যার। মানুষ মারা যাবে না। কিন্তু ঘটনাক্রমে যদি মরে যায়, তাও পুলিশকে দোষী করা যাবে না। 46-এর 3-এ পুলিশকে এখানে ছাড় দেওয়া হয়েছে। কি করার জন্য? দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তার করার জন্য। গ্রেপ্তারকারী কর্মকর্তার দায়িত্ব সমূহ আলোচনা করুন। এটা 25 সালের নোটে ছিল না, এটা রিসেন্ট যে অ্যামেন্ডমেন্ট সেটাতে হয়েছে, হ্যাঁ। আমি এখানেও 26 সাল করে দেবো, আপনারা কেটে 26 করে নেবেন অ্যামেন্ডমেন্ট। এর 46 ধারায় গ্রেপ্তারকারী কর্মকর্তার দায়িত্বসমূহ আলোচনা করা হয়েছে। এটা একেবারে নতুন। অত্র ধারার বিধান মতে কোনো পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তারকালে, মানে যিনি গ্রেপ্তার করতে আসছেন, একজন পুলিশ, র্যাব, অন্য কর্মকর্তা বলতে র্যাবকে বলা হচ্ছে, তাই না? বা আর্মিও তো গ্রেপ্তার করতে পারে। তার আবার বিজিবি ডিবি গ্রেপ্তার আছে করে না? স্যার। বিজিবি গ্রেপ্তার করে না? করে হ্যাঁ, স্যার, ডিবি গ্রেপ্তার করে। হ্যাঁ, ডিবিও কিন্তু পুলিশ। জি স্যার। পুলিশ কর্মকর্তা বা অন্য ব্যক্তি, অন্য ব্যক্তি বোঝাচ্ছি, তার মধ্যে অন্য ব্যক্তি বলতে ডিবি বোঝাবে না, ডিবিও কিন্তু পুলিশ। হ্যাঁ, র্যাব বলতে পারি আমি, র্যাব পুলিশ ভিন্ন অন্য একটি সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বিজিবি, আর্মি, নেভি, এনারা গ্রেপ্তার করতে পারবে, ঠিক আছে? আরো অনেক নাম অজানা সংস্থা আছে। তার নামের সঠিক, দৃশ্যমান ও স্পষ্ট পরিচয়পত্র বহন করতে হবে। এমসিকিউ নোটে পড়লাম না কিছুদিন আগে, আমরা ফাইনাল টাচে পড়লাম, যেন তাকে সহজে জি শনাক্ত স্যার। করা যায়, মানে আইডি কার্ড ঝুলিয়ে রাখতে হবে, ঠিক আছে? নিজের পরিচয় প্রকাশ ও গ্রেপ্তারকৃত ব্যক্তি বা উপস্থিত ব্যক্তিগণ পরিচয় দেখতে, পরিচয়পত্র বা আইডি কার্ড দেখতে চাইলে দেখাতে হবে, ঠিক আছে? পুলিশ জি সেখানে স্যার। কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে দেখাবো না। গ্রেপ্তার সংক্রান্ত একটি স্মারকলিপি, যেটাকে মেমোরান্ডাম অফ অ্যারেস্ট বলা হবে, এটা প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। সেখানে আসামির নাম, ঠিকানা, কোন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে, কেন অ্যারেস্ট করা হচ্ছে, ডিটেলস থাকবে, আসামির স্বাক্ষর থাকবে, যা অবশ্যই অন্তত একজন সাক্ষী দ্বারা সত্যায়িত করতে হবে। এটা প্রশ্ন আসছিল না 12 তারিখে, যে একজন না দুইজন সাক্ষী দিয়েছে অপশনে, সেটা হবে না, তাই না? জি যদি স্যার, গ্রেপ্তারকৃত এমেন্ডমেন্টে তো একজন ব্যক্তির স্যার আগে ছিল। পরিবারের সদস্য বা উক্ত এলাকার সম্মানিত বাসিন্দা হবেন, তাহলে কার স্বাক্ষর নেবেন? একজন ব্যক্তির পরিবারের অথবা ওই এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তির।
যদি কোনো সাক্ষী পাওয়া না যায় তবে স্মারকলিপিতে তার কারণ উল্লেখ করা হবে। সাক্ষীর স্বাক্ষর নাই, কি কারণে স্বাক্ষর সংগ্রহ করা গেল না সেটার যথেষ্ট কারণ ব্যাখ্যামূলকভাবে লিখতে হবে। যদি প্রত্যাখ্যান করে, কি প্রত্যাখ্যান? ওই যে স্মারকলিপিতে সই করতে আসামি বলছে না আমি কোনো কাগজে সই করবো না, ভয়ে। অশিক্ষিত মানুষ হলে এটা করতে পারে। আসামিকে যদি পড়িয়েও শোনায় তে না আমি কোনো কিছুতে স্বাক্ষর করব না, অনেক সময় বলতে পারে যে দোষ স্বীকারোক্তিতে স্বাক্ষর নিচ্ছে হয়তো বা, তাই না? তো এই ভয়ে জি স্যার। পুলিশের কাছে স্বাক্ষর দেওয়া অনেকে ভয় পায়। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ নিতে হবে। হ্যাঁ, প্রত্যাখ্যান না করলে মানে আসামি যদি বলে যে আমি স্বাক্ষর দিব না, তার মানে সে প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করলে স্বাক্ষর নেওয়ার দরকার নেই, লিখে দেবে যে আসামি স্বাক্ষর দিতে না চাওয়ায় স্বাক্ষর নাই, তাই না? স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ, যে স্বাক্ষর করতে পারে না তার কি টিপসই নিতে হবে আঙ্গুলের ছাপ। বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থানে গ্রেপ্তারের ক্ষেত্রে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে কাকে? ওই ব্যক্তির আপন কাউকে, পরিবারের কোনো সদস্য, আত্মীয় বা কোনো বন্ধুকে জানাতে হবে, যেন একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে এই টেনশন না করে তার আত্মীয় স্বজন, তাই না? জি স্যার। গ্রেপ্তারের সময় কয়টায় গ্রেপ্তার করা হয়েছে, কোথায় থেকে স্থান, কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং হেফাজতে রাখার স্থান, হেফাজত মানে কোন থানায় রাখা হয়েছে, না তাকে আদালতে চালান করে দেওয়া হয়েছে, সে জেলখানায় আছে কিনা, এগুলো সম্পর্কে জানাতে হবে। কারণ তারা কি ব্যবস্থা করতে পারে, আমাদের মতো অ্যাডভোকেটের কাছে আসবে, জামিনের ব্যবস্থা করতে পারে, তাই না? জি স্যার। গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে, হ্যাঁ, শারমিন আক্তার লিসা, মাইক অন করে কথা বলেন, এত তো সময় লাগে না, আপনি তো পুরাতন স্টুডেন্ট। স্যার, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। স্যার, এই যে উপধারাগুলো আছে স্যার, এগুলো কি মানে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে? অনেক সময় যদি ভুলে যায় স্যার, এলোমেলো ভাবে লিখি, এলোমেলো সেক্ষেত্রে। ভাবে, এলোমেলো ভাবে লিখা যাবে, কিন্তু আপনি ক খ গ ঘ না লিখে তখন স্টার চিহ্ন দিবেন যদি আপনার জি ভুল জি, হয়। আচ্ছা। আপনি জি যদি স্যার, ক ওটা খ বলতে গ দেন, চাচ্ছিলাম। হ্যাঁ, মনে করেন কয়ের জি কাছে আহ, জি কয়ের কয়ের কাছে গ, গয়ের কাছে খ লিখলেন, তাহলে ওলট পালট হয়ে গেল না? তার মানে জি জি জি। এটা করবেন না, তাহলে আপনি স্টার চিহ্ন ব্যবহার করবেন বা হ্যাশ চিহ্ন ব্যবহার করবেন। হুম, বুঝতে জি, পারলাম? আচ্ছা স্যার। জি স্যার। আর যদি সিরিয়াল থ্যাংক ইউ মেনটেন স্যার। করতে পারেন তাহলে ক খ গ দিয়ে লিখবেন না। জি, আচ্ছা স্যার, ওকে। ঠিক আছে। ম্যাজিস্ট্রেট অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, যারা ডাক্তার, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন, মানে অ্যারেস্টের সময় যদি গায়ে আঘাতের চিহ্ন থাকে তাহলে দ্রুত তাকে কি করতে হবে? চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সে তো মানুষ, নাহলে ইনফেকশন হয়ে কষ্ট পাবে, বড় গুরুতর ইনফেকশন হয়ে মারাও যেতে পারে। এবং সার্টিফিকেট সংগ্রহ, সার্টিফিকেট কি? মেডিকেল সার্টিফিকেট, চিকিৎসার কাগজ, ছাড়পত্র বা কোনো রসিদ। আদালতের কারণ, আঘাতের কারণ লিপিবদ্ধ করতে এমসি হবে, স্যার। কেন কেন আঘাত পেয়েছে সেটা কারণ জানাতে হবে। পুলিশ অ্যারেস্ট করতে যে আঘাত পেলো, না আগে থেকে তার আঘাত ছিল, তাই না? জি স্যার। 12 ঘন্টার মধ্যে পছন্দের আইনজীবী বা নিকট আত্মীয়ের সাথে দেখা করতে দিতে হবে। ওই যে ফোন করে জানাবে তখন আসবে, তখন আইনজীবী হোক বা পরিবারের লোকজনের সাথে কি করতে হবে? দেখাও করতে দিতে হবে। ঠিক আছে, এই নিয়মগুলো এখন মানতে বাধ্য যারা অ্যারেস্ট করবে। সে অ্যারেস্ট করে নিয়ে গেল কিন্তু এই কাজগুলো করলো না, তাহলে কিন্তু তার চাকরি চলে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিধান আলোচনা করুন। এটা যদি আসে তাহলে 46 আছে অ্যামেন্ডমেন্টের, হ্যাঁ। গ্রেপ্তারকৃত ব্যক্তির জি স্বাস্থ্য স্যার। পরীক্ষা সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে, অবশ্যই আইনের নাম লিখতে হবে। অত্র ধারার বিধান মতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অসুস্থ মনে হলে বা শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে যথাশীঘ্রই কোনো সরকারি মেডিকেল অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। একই কথা কিন্তু উপরে লেখা ছিল, তাই না? জি তবে স্যার। শর্ত থাকে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নারী হয়, মানে আসামি যদি নারী হয়, তাহলে নারী ডাক্তার বা নারী নার্স দিয়ে চিকিৎসা করাতে হবে, এটাই বলা হয়েছে। পড়লে বুঝতে পারবেন, এত আমার পড়ে দেওয়ার কিছু নাই, তাও আমি পড়ে দিই। কারণ অনেকে আছে পড়ার সুযোগ পান না, তারা আমার ভিডিও দেখে প্রস্তুতি নিতে পারবেন, তাই না? উক্ত স্বাস্থ্য পরীক্ষার একটি জি স্যার। প্রতিবেদন সহ একটি, প্রতিবেদনের ইংরেজি কি? রিপোর্ট, একটি সার্টিফিকেট দিবেন, তার মানে একটা এমসি বা মেডিকেল সার্টিফিকেট থাকবে, তার আন্ডারে একটা কি থাকবে? প্রতিবেদন বা রিপোর্ট থাকবে। কোন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত অবস্থায় ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত, যেটাকে আমরা সাধারণ ভাষায় কি চালান করা বা ফরওয়ার্ড করা হলে ম্যাজিস্ট্রেট চিকিৎসার জন্য প্রয়োজনীয় আদেশ দিবেন। ম্যাজিস্ট্রেট যদি দেখে একটা অসুস্থ মানুষকে ধরে নিয়ে চলে আসছে, তাহলে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন।
তবে শর্ত থাকে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গুরুতর আঘাতপ্রাপ্ত বা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হলে, হ্যাঁ, এবং শারীরিকভাবে তাকে গ্রেপ্তার ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা সম্ভব না হলে, মানে এতই অসুস্থ যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিতে গেলে সে মারা যেতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে? ম্যাজিস্ট্রেটের কাছে না নিয়ে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে একটা নতুন বিষয় যুক্ত হয়েছে। ইলেকট্রনিক ভিডিও লিঙ্কের মাধ্যমে তাকে কি করতে হবে? উপস্থিত বা চালান করা যাবে, মানে তাকে সশরীরে না নিয়ে এসে, যেমন আপনারা অনলাইনে কোচিং করছেন, আপনারা, আমি রাজশাহী থেকে পড়াচ্ছি, আপনারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, গাজীপুর বিভিন্ন জেলা থেকে আমার ক্লাস করছেন। আপনারা কি আমার কাছে এসে ক্লাসরুমে ক্লাস করছেন? জি না স্যার। তো এইভাবে আপনাদেরকে যেমন ভিডিও লিঙ্কের মাধ্যমে ক্লাস করাচ্ছি, ইলেকট্রনিক্স ভিডিও লিঙ্কস, যেমন জুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপেও তো ক্লাস হতে পারে, তাই না? তারপরে ফেসবুক লাইভ ক্লাসও তো হতে পারে। তো আমি জুম পছন্দ করি, আবার গুগল মিট আছে, সেগুলো হতে পারে, সবগুলোই কি ইলেকট্রনিক ভিডিও লিঙ্কের মাধ্যমে। তো এরকম একটা পদ্ধতি, যেমন আপনারা আমাকে দেখছেন, এভাবে ম্যাজিস্ট্রেট দেখবে কাকে? আসামিকে। আসামি ম্যাজিস্ট্রেটকে দেখবে। তাহলে কি হয়ে গেল? চালান দেওয়া হয়ে গেল, ঠিক আছে? এটা একটা ভালো পদ্ধতি না? ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা লক্ষণ। গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশির পদ্ধতি কি? সার্চ করা, হ্যাঁ, বডি সার্চ। 51-তে আছে, 51-তে কিন্তু নতুন বিধান যুক্ত হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির 51-তে আগে এক্সিস্টিং বিধান ছিল, কিন্তু এর সাথে একটু জব্দ তালিকার বিধানটা যুক্ত হয়েছে। দেহ তল্লাশিপূর্বক প্রহিত বস্ত্র ব্যতীত, তার মানে শরীরে যে পোশাকগুলো আছে, নারী পুরুষ যেই হন না কেন, ওই পোশাক তো আর খুলে নেওয়া যাবে না। পোশাক শরীরে থাকবে, পোশাক বাদে যা যা আছে, মোবাইল ফোন, টাকা পয়সা সব নিয়ে নেবে। নিয়ে কি করবে? অন্যান্য দ্রব্যাদি নিরাপদ হেফাজতে রাখতে হবে। নিরাপদ হেফাজত বলতে পুলিশের কাছে রাখবে, মানে এটা জব্দ করে নেবে, সিজ করে নেবে, ইংরেজিতে সিজ বলে। একজন সাক্ষীর উপস্থিতিতে, স্যার এখানে একটু দেখেন কথা কয়, ছিল স্যার। বলেন। স্যার 61 ধারায় বলা আছে যে 24 ঘন্টার ভিতরে পুলিশ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, আর 81 ধারায় বলা আছে যে যথা বিলম্ব ছাড়া। এখানে স্যার একটা কথা আছে যে মানে গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ কিন্তু তাকে হসপিটাল নিতে হবে, এই ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটকে অবগতি করে নিতে হবে নাকি তেমনি নিতে পারবে, কারণ লিপিবদ্ধ করতে পারবে? ওই ভিডিও লিঙ্ক বুঝছেন দিয়ে স্যার? দিবেন, ভিডিও লিঙ্ক দিয়ে করাবেন। হ্যাঁ, চিকিৎসা দিয়ে ভিডিও লিঙ্ক করতে 1 মিনিটে তো ফোন জি দেওয়া স্যার। যাবে, দেওয়া যাবে না? জি স্যার। এই কারণে তো এটা করা হয়েছে, বুঝতে পারেননি? তারপরেও জি ঠিক আছে এখানে স্যার। সিআরপিসিতে জি যা স্যার আছে, এর বুঝছি বাইরেও এখন। কিন্তু পুলিশ কোড আছে। পুলিশদের আরো বিস্তারিত দেওয়া আছে, কোন পরিস্থিতিতে কি করতে পারবে, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একজন সাক্ষীর উপস্থিতিতে, এখানেও কিন্তু দেখেন, পয়েন্ট টু বি নোটেড, এখানেও একজন সাক্ষী। মেমোরান্ডামে স্বাক্ষর করবে কয়জন সাক্ষী? একজন সাক্ষী, ঠিক আছে? এগুলো মনে রাখবেন। বিশেষ করে আমার ইউটিউবে ভিডিও দেখছেন, ভবিষ্যতে নেক্সট এমসিকিউ পরীক্ষা দিবেন, তারা মনে রাখবেন। অফিসার একটি জব্দ তালিকা প্রস্তুত করবেন, তাহলে জব্দ তালিকায় অন্তত একজন সাক্ষীর উপস্থিতি থাকবে, তার জব্দ তালিকায় স্বাক্ষর নেবেন। জব্দ তালিকার ইংরেজি হচ্ছে সিজার লিস্ট। তাকে সাক্ষীর স্বাক্ষর, তাতে তাতে বলতে জব্দ তালিকায় সাক্ষীর স্বাক্ষর নিতে হবে, যেন পুলিশ অন্যায় না করে, কাউকে বিনা অপরাধে মামলায় ফাঁসিয়ে না দেয়। এই কারণে এই বিধানটা করা হয়েছে। একজন মানে নিরপেক্ষ তৃতীয় ব্যক্তির স্বাক্ষর নেবে সাক্ষী। জব্দ তালিকার একটি অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে। কেন? কারণ তার কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেছে, আইফোন পাওয়া গেছে, তার কাছ থেকে টাকা পাওয়া গেছে, তার কাছ থেকে দামি ঘড়ি পাওয়া গেছে। কি কি নিল সেগুলো লিস্ট নিবে না? নাহলে ভবিষ্যতে তো এগুলো হারাই যাবে। হারাই গেলে তখন আর দাবি করতে পারবে না আসামি, বুঝতে পেরেছেন? যখন আসামি খালাস পাবে বা জেল খাটলো এক জি স্যার। বছর, 1 বছর পরে সে যখন বের হবে, তখন ওইগুলো তাকে ফেরত দিবে না? তবে হ্যাঁ, যদি জি স্যার। অবৈধ জিনিসপত্র হয় তাহলে পুলিশ তার ফেরত দেবে না, সেগুলো কি করবে? জব্দ করে রেখে দিবে। যদি নিষিদ্ধ দ্রব্য হয়, মাদক দ্রব্য হয়, তাহলে পুড়িয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, ঠিক আছে? আর যদি চোরাই মাল, মনে করে একটা মোটর সাইকেল চোরাই করে নিয়ে আসছে, হ্যাঁ, বিদেশ থেকে, সেক্ষেত্রে এর যে দাতা, তাকে যদি পাওয়া না যায়, মানে এর যে প্রকৃত মালিক খুঁজে যদি পাওয়া না যায়, তাহলে 6 মাসের মধ্যে তো সেটা কি হয়ে যাবে? সরকারের হয়ে যাবে। তখন সরকার সেটা অকশনে বিক্রি করে দেয়, দেখবেন। সরকারের অনেক আন্ডারে মোটর চলে যাবে। সাইকেল
মালখানায় রাখা থাকে, গাড়ি রাখা থাকে, হ্যাঁ, অনেক কিছু রাখা থাকে, সেগুলো নিলামে বিক্রি হয় অল্প দামে। আবার 52 ধারার বিধান মতে এখানে অত্র কার্যবিধি অথবা আইনের নাম পুরোটা লিখে দিবেন। আইনের নাম যত ইংরেজিতে লিখবেন তত চোখে পড়বে কার, পরীক্ষকের, তত নম্বর বাড়বে। বুঝতে পেরেছেন? ভালো নম্বর তোলার এটা পদ্ধতি, আইনের নাম ইংরেজিতে লিখবেন জি যেন স্যার। স্পষ্ট দেখতে পায়। কারণ আপনার অনেক একটা একটা পুরো পাতাতে 2 জায়গায় আপনি আইনের নাম লিখেছেন ইংরেজিতে, সহজে চোখে পড়বে না ইংরেজিটা? বাংলার মধ্যে পুরো জি স্যার। পেজে বাংলা লিখেছেন আর 2 জায়গায় আইনের নাম ইংরেজিতে লিখেছেন, তাহলে আইনের নামটা সহজে চোখে পড়বে না? জি স্যার। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন নারী হলে, মহিলা মানুষ হলে, অন্য নারী দ্বারা শালীনতা কঠোরভাবে বজায় রেখে নারী দেহ তল্লাশি করতে হবে। এখন ধরতে যে যদি আসামি নারী হয় এবং পুলিশের কাছে যদি নারী কোনো কনস্টেবল না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তল্লাশির জন্য কি করবে? আশেপাশের কোনো সাধারণ নারী মহিলাকে ডেকে নিয়ে আসবে, নিরপেক্ষ, নিয়ে এসে তাকে দিয়ে সার্চ করাবে। তাও পুলিশ, যিনি পুরুষ, পুরুষ পুলিশ মহিলা আসামির গায়ে হাত দিতে পারবে না, কারণ শালীনতা লঙ্ঘন হবে, তাই না? জি স্যার। কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? 54 ধারা। আগে কয় প্রকার ছিল? 9 প্রকার। এখন কয় প্রকার হলো? 9 প্রকার, এখন 11 প্রকার 11 স্যার। প্রকার 11 প্রকার অ্যামেন্ডমেন্টে। স্যার। তো এটা কিন্তু আমার এমসিকিউ নোটে আছেই, এমসিকিউ নোটে একটু ছোট করে দিয়েছে, এখানে বিস্তারিত আছে। তাহলে 54 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ অফিসার 11টি ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, যেমন এই যে 11, 1 2 3 4, এই যে 11 পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। কোনো ব্যক্তি পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করেছে, আমলযোগ্য অপরাধ মানে পুলিশের সামনে চুরি করছে, পুলিশের সামনে ডাকাতি করছে, পুলিশের সামনে যদি মার্ডার করে পালানোর চেষ্টা করে, তাহলে পুলিশ ছাড় দিবে? ধরবে না। জি না স্যার। যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে বা যুক্তিসঙ্গত সন্দেহ হয় যে সে 7 বছরের কম বা বেশি মেয়াদের কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ করেছে, তবে শর্ত হচ্ছে এই 2 নম্বরের, আবার শর্ত এই যেগুলো, হ্যাঁ, 2 নম্বরে নিচে যেগুলো আছে সেগুলো, যতক্ষণ না 3 শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত 2ই চলবে। যেমন উক্ত অপরাধ করেছে মর্মে পুলিশ অফিসারের বিশ্বাসের যুক্তিসঙ্গত কারণ থাকলে, একটা মানুষ একটা অপরাধ করেছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? সেটা যুক্তি কারণ হচ্ছে, আমার সন্দেহ হয়েছে ধরে নিয়ে আসছি, এটা বললে হবে না, কেন সন্দেহ হলো সেটা ব্যাখ্যা করেন। পুলিশ অফিসার সন্তুষ্ট হন যে উক্ত ব্যক্তির গ্রেপ্তার নিম্নলিখিত উদ্দেশ্যে প্রয়োজনীয়, কি কি উদ্দেশ্য সেটা আবার ক থেকে ও পর্যন্ত আছে, এটা 2 নম্বর পয়েন্টে চলছে। উক্ত ব্যক্তিকে তার কোনো অপরাধ করা হতে বিরত রাখতে, মানে তাকে যদি অ্যারেস্ট করা না হয় সে এখনই একটা অপরাধ করে ফেলবে, আমাদের সামনে অপরাধ করে ফেলছিল, একটা মানুষকে মারতে তেড়ে চলে গেছে, তাই আমরা তাকে ধরে মামলা দিয়ে দিয়েছি বা অ্যারেস্ট করেছি। অপরাধের যথাযথ তদন্তের জন্য, অপরাধের প্রমাণ নষ্ট করা হতে বিরত রাখতে, অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তিকে আদালত বা পুলিশের নিকট তথ্য প্রকাশ করা হতে বিরত রাখার জন্য প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি প্রদান হতে বিরত রাখতে। এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? মনে করেন একটা এলাকায় একটা অপরাধ হয়েছে, মার্ডার হয়েছে, এখন মার্ডার কেসের যারা দেখেছে, যারা শুনেছে বা বুঝেছে, অনেক সময় যে মার্ডার করেছে সে যদি জামিন পেয়ে যায় বা তাকে যদি আটক করার হয়, না হয় তাকে যদি ছেড়ে রাখা হয় বাইরে, তাহলে সে ওই এলাকায় কি বলবে? যে আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে আদালতে যাবি না, এরকম ভয় দেখাবে না? জি স্যার। বা সাক্ষীদের কেনার চেষ্টা করবে টাকা পয়সা দিয়ে, যে আপনারা সাক্ষী দিতে যাওয়ার দরকার নেই, আমি টাকা দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? এরকম সে সাক্ষীদের কি করবে? আনডিউ ইনফ্লুয়েন্স বলে এটাকে, মানে অন্যায় প্রভাব ডিউ সৃষ্টি করবে। ইনফ্লুয়েন্স। হ্যাঁ, আনডিউ ইনফ্লুয়েন্স মানে অন্যায় প্রভাব সৃষ্টি করা। ইনফ্লুয়েন্স। সে টাকা দিয়ে হোক, হুমকি দিয়ে হোক, ত্রাস সৃষ্টি করে হোক, যেভাবে হোক, যেন সাক্ষীরা ভয়ে আদালতের নাই যায়, তাহলে তো ন্যায় বিচার হবে না। যথাযথ সময়ের মধ্যে আদালতে উপস্থিত করতে, কারণ তাকে চালান দিতে হবে তাই। এটা হয়ে গেল 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর, কোনো ব্যক্তিকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে, কোনো ব্যক্তি যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে যে কি সে 7 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে, তাহলে এই ধরনের অপরাধ করলে তাকে তো গ্রেপ্তার করবেই। আইনসঙ্গত কারণ ব্যতীত যার বিরুদ্ধে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে, এমন একটা ব্যক্তি সে ডাকাত,
বা চুরি করে, তার কাছে কি আছে? ঘর ভাঙার বা শীত কাটার কি আছে? জিনিসপত্র আছে। হ্যাঁ, তো সেগুলো নিয়ে সে ঘর ভেঙে গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। হ্যাঁ, তো তার কাছে এগুলো কেন আছে সে বলতে পারছে না। অনেক সময় মিস্ত্রিদের কাছে থাকতে পারে যারা টেকনিশিয়ান, সে টেকনিশিয়ান হলে তার কাছে আইডি কার্ড থাকবে, সে কোন কোম্পানি কি কাজ করছে বলতে পারতে হবে। তাকে প্রশ্ন করছে, সে আমতা আমতা করছে। আমতা আমতা মানে আহ, সাথে সাথে ঠিকভাবে জবাব না দেওয়া, উল্টো পাল্টা কথা বলা। ঠিক আছে, তো এরকম করলে কি হবে? তাকে অ্যারেস্ট করবে। ঘোষিত অপরাধী মানে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে যার হুলিয়া জারি করা হয়েছে তাকে। যুক্তিসঙ্গত সন্দেহ সহ যার বিরুদ্ধে চোরাই মাল পাওয়া যাবে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা বলি। যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, হ্যাঁ, তার বিরুদ্ধে কিন্তু ওয়ান্টেড হিসাবে, ঘোষিত অপরাধী হিসাবে প্রোক্লামেশন জারি করা হয়। প্রোক্লামেশন মানে হুলিয়া। হুলিয়া সবসময় ওয়ারেন্টের পরে জারি করা হয়। এখন বলতে পারেন তো এটা এখানে কেন? কারণ তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছেই। এখানে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? ওয়ারেন্ট আছে মনে করেন একটা থানাতে, কিন্তু সে অন্য জেলার অন্য থানাতে বসে আছে, কিন্তু পুলিশের, বাংলাদেশের যত পুলিশ আছে সবার কাছে ওই ব্যক্তির ছবি, মামলার ডিটেলস সহ কি খবর চলে গেছে যে এই ধরনের একটা ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় তার মামলা আছে। এখন সে যদি নওগাঁ যে বসে থাকে, নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। তো নওগাঁ জেলার আসামির কাছে, মানে নওগাঁ জেলা পুলিশের কাছে ওয়ারেন্ট মানে যে কাগজ, হ্যাঁ, সেটা নাও থাকতে পারে। আছে আপনার বোয়ালিয়া থানার পুলিশের কাছে। তার মানে তাকে যেখানেই পাওয়া যাক, ওয়ারেন্ট পুলিশের কাছে হাতে থাকা না থাক, ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করবে। কেন? কারণ তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। বুঝতে পারলেন কথা এবার? জি স্যার। পুলিশের কাজে বাধা দান, হেফাজত হতে পলায়ন বা পলায়নের চেষ্টা করলে, তাহলে পুলিশ কোনো কাজ করছে, এই কাজে যদি বাধা দেন, পুলিশ মনে করেন বাজারে বা রাস্তায় কোনো কাজ করছে, পুলিশের কাছে বাধা দিলে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে না, আপনাকে ছেড়ে দিবে না তো। আবার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সেখান থেকে দৌড় দিয়ে পালাচ্ছে, তাহলে আবার ধরবে। পুলিশের গাড়ি থেকে পালাচ্ছে, তাহলে আবার ধরবে। ঠিক আছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে, আবার ধরবে। জি স্যার। বা জেলখানা থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ তাহলে ধরবে না, ছেড়ে দিবে? অবশ্যই ধরবে। যুক্তিসঙ্গত সন্দেহ সহ প্রতিরক্ষা বাহিনী হতে পলায়নকারী, আর্মি, নেভি, তারপরে এয়ারফোর্স, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এদের থেকে কেউ যদি পালিয়ে চলে আসে, তাহলে তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যে ওই বাহিনীতে দিবে। বুঝতে পেরেছেন? বিনা কারণে যদি চলে আসে, জি স্যার। ট্রেনিং অবস্থায় অনেকে কিন্তু পালায়। আমার বড় বাবাই পালিয়েছিল ট্রেনিং অবস্থায়। আচ্ছা, 9 নম্বর, বিদেশে আমলযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে বা যুক্তিসঙ্গত সন্দেহ হলে। বিদেশে অপরাধ করলে আমরা কি করে জানবো? এখন মিডিয়ায় জানা যায়, কিন্তু অথেন্টিক ভাবে মানে ফর্মাল ওয়েতে কিভাবে জানা যায়? এম্বাসির মাধ্যমে আসবে। ইন্টারপোল একটা শব্দ আছে, ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশের সংক্ষিপ্ত রূপ কি? ইন্টারপোল। যারা ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের নিয়ে ইন্টারপোল। কাজ করে। হ্যাঁ, তো ইন্টারপোলকে জানিয়ে রাখবে। ইন্টারপোল তথ্য দিবে যে ইন্ডিয়াতে একজন ব্যক্তি অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আছে, চিটাগং সে আছে এখন। হ্যাঁ, তো তাকে ধরার ব্যবস্থা করেন। সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে ইন্টারপোলের মাধ্যমে কি যাবে? তথ্য যাবে। ঠিক আছে, তাকে ধরবে। স্যার স্যার, ইন্টারপোলের মাধ্যমে তো সাবেক আইজিপি বেনজির গ্রেপ্তার করতে আজকে। হ্যাঁ, ভাইরাল তথ্য। মুক্তিপ্রাপ্ত আসামি অত্র আইনের 565 ধারার বিধান ভঙ্গ করে ঠিকানা অবগত না করলে, 565 আপনার আমার এমসিকিউ নোট যদি দেখেন, সেখানে লেখা আছে একজন আসামি অপরাধ করেছে, 3 বছরের জেল হলো, আবার অপরাধ করেছে, 3 বছর জেল খেটে বের হয়ে এসে আবার অপরাধ করছে। তার মানে তার রক্তে অপরাধ মিশে গেছে। হ্যাবিচুয়াল অফেন্ডার। হ্যাঁ, মানে পাক্কা চোর, পাক্কা শয়তান, তারপরে পাক্কা প্রতারক, এরকম মানুষ আছে না? জেল খাটে তাও লজ্জা হয় জি না, স্যার। আবার অপরাধ করে সে, ওই ধরনের অপরাধ করে। তখন অন্য পুলিশ কি এটারে করে? তারা পেশা হিসেবে নেই স্যার। হ্যাঁ, এই আইনে কি করে যে তাকে নিয়মিত পুলিশের কাছে যে হাজিরা দিতে হবে। কেন? কারণ তাকে নজরে রাখবে পুলিশ, এবং সে এলাকা থেকে অন্য এলাকায় গেলে পুলিশের অনুমতি লাগবে। এখন সে যদি হাজিরা দিতে না যায়, যেমন আপনি যদি স্কুলে হাজিরা না দেন, আপনি অ্যাবসেন্ট। আপনি যদি কোর্টে কোনো আসামি হাজিরা না দেয়, তাহলে তার ওয়ারেন্ট বের হবে। তেমন এই ধরনের আসামি যদি পুলিশের কাছে হাজিরা না দেয়, তাহলে তার বিরুদ্ধে কি হবে?
ওয়ারেন্ট বের হয়ে না হলেও পুলিশ কিন্তু ধরতে পারবে, কারণ পুলিশ তো জানে যে এই লোক নিয়মিত হাজিরায় দেয় কিন্তু 2 মাস ধরে হাজিরা দিচ্ছে না, তাকে দেখেছে, তাকে দেখতে পেলে পুলিশ ধরবে না? ওয়ারেন্ট লাগবে? ওয়ারেন্ট লাগবে না। কাউকে গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অনুরোধ পেলে, একজন ব্যক্তি অনুরোধ করছে যে ব্যক্তি আমাদের কি করছে, 999-এ ফোন দেওয়া হলো। 999 তো বোঝেন নাকি? জি স্যার। 999, এই 3টা 9 ফোন দিয়ে জানানো হচ্ছে এই জায়গায় অপরাধ করার মতো একটা অবস্থা, তাকে যদি না ধরেন আমাদের মেরে ফেলবে, আমরা বিপদে পড়েছি। মনে আছে না আমাদের বাংলাদেশের একজন খুব বিখ্যাত নারী অভিনেতা, অভিনেত্রী পরিমণি, পরিমণি একবার কি করছিলেন, ফেসবুক লাইভে এসে বলছিলেন না যে আমার বাসায় অনেক লোক আসছে, দরজা ভেঙে আমাকে নিয়ে চলে যাচ্ছে। তো জি স্যার। এরকম কেউ যদি ফোন দেয় যে আমার বাসায় ডাকাত ঢুকছে, আমাকে তাড়াতাড়ি বাঁচান, ঠিক আছে, তাহলে ডাকাতি করার জন্য ভিতরে প্রবেশ না করলেও তাকে বাঁচানো যাবে। কেউ যদি ফোন করে যে আমার স্বামী আমাকে মারার জন্য শাসাচ্ছে, আমি ঘরের মধ্যে তালা দিয়ে বসে আছি, বা আমি ঘরের ভিতরে আছি, আমার স্বামী ভিতর থেকে ধাক্কাচ্ছে, তাড়াতাড়ি এসে আমাকে উদ্ধার করেন, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি এই পর্যায়ে যদি চলে যায়, পুলিশকে ফোন দিতে পারে। তখন পুলিশ স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কেন? না নিয়ে গেলে তো তার ওয়াইফকে পিটাবে, তাই না? জি স্যার। অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে প্রতিরোধমূলক আটকের নির্দেশ দেওয়া যাবে না। প্রতিরোধমূলক আটক বলতে প্রিভেন্টিভ ডিটেনশন। মনে করেন গোয়েন্দা তথ্য পেল যে একজন ব্যক্তি ডাকাতির জন্য তার দলবল নিয়ে, হ্যাঁ, প্ল্যানিং করছে। এখন জানতে পেরে পুরো দলকে গ্রেপ্তার করে ফেললো, তারা ডাকাতির প্রস্তুতিও নেয়নি কিন্তু প্ল্যানিং করছে, ষড়যন্ত্র করছে, তাদের যেন ডাকাতি আটকে যায়, তাই তাদেরকে আটকানো যাবে। ঠিক আছে, কিন্তু এই 54 ধারা এটা প্রযোজ্য না, এটার জন্য আলাদাই সেকশন আছে, ঠিক আছে, আলাদাই বিধান আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত ঘন্টা পুলিশ হেফাজতে রাখার বিধান আছে? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 2টা এখানে বিধান আছে, আমি এখানে বুঝিয়ে দিয়েছি। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার নিয়ম বা বিধান সিভিল ক্রিমিনাল প্রসিডিউরের 61 ধারার বিধান মতে, 61-তে আছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না। কখন? যখন গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট দেওয়া হয়েছে, বিচারক ওয়ারেন্ট দিয়েছে, তাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসার অর্থ কি, অর্ডার করছে তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন, তখন 24 ঘন্টার দেরি করা যাবে না। অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ হেফাজতে রাখা, পুলিশ হেফাজতে রাখা মানে পুলিশের গাড়িতে, পুলিশের সাথে বা থানায় বিধান আছে। তবে এক্ষেত্রে গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা তথা যাতায়াতের সময়টুকু বাদ যাবে, হ্যাঁ, তাকে ধরে থানায় নিয়ে যাবে, এই সময়টুকু বাদ যাবে, 1 ঘন্টা গেল, তারপরে থানা থেকে পরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, এই সময়টুকু বাদ যাবে, মানে যাতায়াতের সময়, যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ সময় বাদ যাবে, গাড়ি চলার সময়টুকু, যাতায়াতের সময়টুকু। এরপরে অত্র কার্যবিধির 81 ধারার বিধান মতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর অনাবশ্যক বিলম্ব ছাড়াই, হ্যাঁ, অনাবশ্যক বিলম্ব কখন? গ্রেপ্তারকারী পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবেন যখন অর্ডার দিবে কে? ম্যাজিস্ট্রেট। ওয়ারেন্ট থাকবে যার বিরুদ্ধে, ওয়ারেন্টের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল করে যদি কাউকে অ্যারেস্ট করা হয়, তাহলে 81 ধারায় অনাবশ্যক বিলম্ব ছাড়াই। আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে একটা খাবার অর্ডার করলেন, আপনি চাচ্ছেন খুব দ্রুত সেটা আপনাকে অর্ডার সাপ্লাই করা হোক, তাই যখন বিচারক ওয়ারেন্ট দেয় বলে যে এই আসামিকে ধরে নিয়ে আসেন দ্রুত। তো যেটা বলছিলাম যে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, গিয়ে যদি কোনো কিছু অর্ডার করেন, একটা মনে করেন পিৎজা অর্ডার করলেন, বা আপনি যে কোনো খাবারই অর্ডার করেন, তো সেটা রেডি হতে একটু সময় লাগে রেস্টুরেন্টে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, তো যত দেরি হবে তত আপনার বিরক্তি লাগবে। তো দ্রুত দ্রুত যেন আপনাকে সার্ভ করা হয়, এটাই তো আপনি চাইবেন, এটাকে বলা হচ্ছে অনাবশ্যক বিলম্ব ছাড়াই। আধা ঘন্টা বললো কিন্তু 1 ঘন্টাতেও আপনাকে কি এনে দিচ্ছে না, পিৎজা এনে দিচ্ছে না, আপনি বিরক্ত হবেন না? অস্বস্তি লাগবে। তো এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট যখন কি দেয়, একটা অর্ডার দেয়, কিসের? একটা আসামিকে ধরে আনতে হবে, ওয়ারেন্ট দিয়ে দিল, তার মানে অনাবশ্যক বিলম্ব ছাড়াই অ্যারেস্টের সঙ্গে সঙ্গে 81 ধারা বিধান অনুসারে আসামিকে আদালতে নিয়ে আসতে হবে। আর 61 ধারা যেটা বলা হচ্ছে সেটা পুলিশ ওয়ারেন্ট ছাড়া যদি ধরে, সেক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত রাখতে পারবে। এই হচ্ছে বিষয়। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি কোথায় অনাবশ্যক বিলম্ব আর কোথায় 24।
মামলার তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যাপারে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের করণীয় কি? এই যে 24 ঘন্টার কথা বলা হচ্ছে, যে পুলিশ ধরলো নতুন একটা মামলায়, পুরাতন মামলা না, নতুন মামলায়। পুরাতন মামলা তো 81 ধারা অনুসারে হয়। তদন্তাধীন মামলায় পুলিশ এর করণীয়: কোনো মামলার তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির ব্যাপারে পুলিশের করণীয় সিআরপিসি এর 61 এবং 81 ধারার আলোচনা করা হয়েছে। 61 ধারা বিধান মতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না। অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ হেফাজতে, মানে পুলিশের থানায় আটক রাখা যাবে, বা পুলিশ অন্য কোনো গোপন জায়গাতেও রাখতে পারবে না। তবে এক্ষেত্রে গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেট এর নিকট হাজির করা তথা যাতায়াতের সময়টুকু বাদ যাবে। একই জিনিস আমরা পড়লাম, এবং 81 ধারাটাও আমরা পড়লাম। আচ্ছা, এটা হচ্ছে পুলিশের করণীয়। এরপরে আমরা তদন্তাধীন মামলায় ম্যাজিস্ট্রেটের করণীয় কি সেটা আমরা জানবো। কোনো মামলার তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির ব্যাপারে ম্যাজিস্ট্রেটের করণীয় সম্পর্কে সিআরপিসির অ্যামেন্ডমেন্ট 2026 আমরা লিখব, এর 167 ধারায় আলোচনা করা হয়েছে অত্র। আচ্ছা, যদি আপনার অ্যামেন্ডমেন্ট শব্দটা নাই লিখেন, জাস্ট লিখছেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 18 অ্যান্ড 98, অ্যামেন্ডমেন্ট শব্দটা না লিখলে 25 বা 26 সাল না লিখলেও সমস্যা হবে না, ধারা সঠিক লিখতে পারলে হলো। ধারার বিধান মতে আসামি গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে মামলার তদন্ত সম্পূর্ণ করা না গেলে, হ্যাঁ, মানে চার্জশিট দেওয়া না গেলে নকল সহ আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ বা চালান দিতে হবে। মানে আসামিকে চালান ধরে থানায় বেশি দিন রাখা যাবে না, 24 ঘন্টা সর্বোচ্চ। তারপরে রিমান্ডের বিধান আছে এখানে 2-এ। তদন্ত হয়নি, তদন্তের স্বার্থে রিমান্ডে দিবে, তাকে জিজ্ঞাসাবাদ করে যেন তথ্য বের করা যায়। তার মানে এটাও কি ম্যাজিস্ট্রেট আদেশ দেয় রিমান্ডের। প্রথম শ্রেণীর বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিবেচনা মতো আসামিকে পুলিশ হেফাজতে প্রেরণ করতে পারে। তার মানে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু রিমান্ড মঞ্জুর করতে পারেন না। এক্ষেত্রে মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসার জন্য আসামিকে পুলিশ হেফাজতে অনধিক, পুলিশ হেফাজত মানে পুলিশ স্টেশন বা থানায় রাখার অনধিক 15 দিন রাখা যাবে। তার মানে সর্বোচ্চ কতদিন রিমান্ড দেওয়া যায়? 15 দিন। তবে 15 দিনের অধিক সময় রাখার প্রয়োজন হলে জুডিশিয়াল হেফাজতে অর্থাৎ জেল এ রেখে, জুডিশিয়াল হেফাজত বলতে জেলখানা, হাজতখানা, আর পুলিশ হেফাজত বলতে থানা, আসামিকে গ্রেপ্তার বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কের মাধ্যমে, আসামিকে ব্যক্তিগত বা ভিডিও লিঙ্কের মাধ্যমে, এর আগে আমরা পড়লাম চালান দিতে হবে, সেভাবেই তদন্তকারী কর্মকর্তার নিকট মানে আইও, ইনভেস্টিগেটিং অফিসার হাজির করে জিজ্ঞাসাবাদ করা যাবে। মানে 15 দিন রিমান্ডে নিয়েও তথ্য বের করতে পারেনি, সেক্ষেত্রে আরো বলছে স্যার আরো 5 দিন দেন, তো বললো না, আর দেওয়া যাবে না, আপনি এক কাজ করেন, ভিডিও লিঙ্কের মাধ্যমে তার জিজ্ঞাসাবাদ করেন। অতঃপর অথবা জেল গেটে সরাসরি দেখা করে কথা বলতে পারবে জেলখানায়। মানে আসামিকে পুলিশের কাছে দেওয়া যাবে না, পুলিশ আসামির কাছে জেলখানায় আসবে অথবা ভিডিও কলে কথা বলবে। আসামিকে আর পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন না হলে বিচার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। তার মানে যিনি রিমান্ড দিলেন তিনি আবার পাঠিয়ে দিবেন ম্যাজিস্ট্রেটের কাছে। আহ, পুলিশ পুলিশ আবার ম্যাজিস্ট্রেটের আদেশ বলে আসামিকে নিল থানায়, আবার ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে দিতে হবে আসামিকে। আচ্ছা, একজন পুলিশ একজন পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করে, মনে করেন মামলা হয়নি, নতুন মামলা, সরাসরি কি জেলখানায় পাঠাতে পারে? এই উত্তর আপনারা বলেন, হ্যাঁ না, হ্যাঁ অথবা নাতে উত্তর দিবেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে কি সরাসরি জেলখানায় পাঠিয়ে দিতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে না জানিয়ে? আমিরুল ভাই আপনার লাইন আসার সুযোগ দিয়েছি। আচ্ছা, একজন বলেছেন যে না, পুলিশ সরাসরি গ্রেপ্তার করে থানায় থেকে জেলখানায় পাঠাতে পারে না, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পাঠাতে হবে। ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে হুম। তাকে জামিনে দিবে না তাকে জামিনে মুক্তি দিবে, না তাকে জেলখানায় পাঠাবে। হ্যাঁ, আমিরুল ভাই ভালো আছেন আপনি? স্যার, হ্যাঁ ভালো আছি স্যার, বলেন স্যার। আগামী রবিবারে ফাইনাল টাচ নোট নিয়ে যাবেন, আর শনিবারে একটু খোঁজ নেবেন, শনিবারে প্রিন্ট হতে পারে, শুক্রবারে প্রিন্ট হতে পারে, শুক্রবারে একটা ফোন দিয়েন, ঠিক আছে? আর প্রিন্ট হয়ে জি গেলে স্যার। আমি নিজেই গ্রুপে মনে করে কি বলবো, যারা রাজশাহীতে আছেন সরাসরি নেবেন,
আপনাকে তো কুরিয়ার করতে হবে না, নিশ্চয়ই সরাসরি আসবেন, তাই না? না, আমি যা কোর্টে যা আনবো। হ্যাঁ, তাহলে আমার কোর্টে, রাজশাহী কোর্টে এসে নিয়ে যাবেন। তাহলে আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো, যারা আমার থেকে সরাসরি নোট নেবেন তারা নোট রেডি হয়ে গেছে, প্রিন্ট হয়ে ভাজাই হয়ে গেছে, এখন আপনারা নিয়ে যান, নোটিশ দেখে চলে আসবেন। ঠিক আছে? আর যদি আমি নোটিশ স্যার দিতে এরপর ভুলে যাই, তো আ- আমি যদি নোটিশ দিতে ভুলে যাই তাহলে আপনি আমাকে ফোন দিবেন শুক্রবারে সন্ধ্যায়, ঠিক আছে? জি স্যার, বলেন এই হ্যাঁ বা না। প্রশ্নের উত্তর স্যার, না, পুলিশ সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে না দিয়ে জেলখানা নিতে পারে না স্যার। বিধানই নাই। হ্যাঁ, আপনার যদি শব্দ না হয় না। ওখানে, শব্দ না হলে আপনি মাইক বন্ধ করার দরকার নাই, থাকেন। আচ্ছা স্যার। ক্ষমতাপ্রাপ্ত নন এমন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে না। তাহলে প্রথম এবং মেট্রোপলিটন প্রথমে বলা ছিল, আবার নিচে কিন্তু আমি আবার একটু ক্ল্যারিফাই করে দিলাম, পরিষ্কার করে দিলাম যে দ্বিতীয় তৃতীয় এরা পারে না। 2 এতে বলা হচ্ছে আসামিকে পুলিশ হেফাজতে প্রেরণের আগে নিকটস্থ সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তার মানে রিমান্ডে নিয়ে যে যেন তাকে মারধর না করে, স্বাস্থ্য পরীক্ষা করে তাকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যেন আবার ফিরিয়ে দেয়। রিমান্ডের মেয়াদ শেষে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করে। দেখেন এখানেও বিলম্বর কথা বলা হচ্ছে, অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া, মানে অনাবশ্যক বিলম্ব ছাড়া। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছানোর সময় অনাবশ্যক বিলম্ব করা যাবে না। কারণ ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছিল 5 দিন রাখতে পারবেন, 5 দিন পর আমাকে দিয়ে দিবেন। তো ম্যাজিস্ট্রেটের আদেশ আছে, দ্রুত অর্ডার করেছে, তাই দ্রুত কি করতে হবে, ডেলিভারি করতে হবে, ওই পিৎজা ডেলিভারির মতন। আসামিকে শরীরে কোনো আসামির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা গেলে বা নির্যাতন করা হয়েছে মর্মে আসামি দাবি করলে ম্যাজিস্ট্রেট পুনরায় স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিবেন। তার মানে স্বাস্থ্য পরীক্ষা করে যদি দেখা যায় মেডিকেল সার্টিফিকেটে বা রিপোর্টে যে আসামিকে জেলখানায় নিয়ে পেটানো হয়েছে, শারীরিক মানসিক অত্যাচার করা হয়েছে, তাহলে কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা, ওই পুলিশ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, ম্যাজিস্ট্রেট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতনের সত্যতা পাওয়া গেলে যে পুলিশ পিটিয়েছে, রিমান্ডে নিয়ে যে বিভিন্ন থেরাপি দিয়েছে, তাহলে থেরাপির জন্য ওই পুলিশের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কি করবে, যথাযথ ব্যবস্থা নেবে, সাসপেন্ড করতে পারে বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কি করতে পারে, কোনো মক্কেলরাও ফোন দিচ্ছে আজকে অনেক, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট দিয়ে দিতে পারে, ঊর্ধ্বতন কর্মকর্তা তখন সাসপেন্ড করে দিবে বা তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হতে পারে। আসামিকে পুলিশ হেফাজতে বা থানায় রিমান্ডে প্রেরণের কারণ ম্যাজিস্ট্রেটকে লিপিবদ্ধ করতে হবে, যে কেন দিল সেটা, মঞ্জুর কেন করা হলো আবেদন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট রিমান্ড আবেদনের অনুলিপি প্রেরণ করতে হবে। আচ্ছা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যদি রিমান্ড চাওয়া হয় তাহলে অবশ্যই আমলি আদালত বা কগনিজেন্স কোর্ট হবে সেগুলো, কারণ পুলিশ ফাইলের মামলা। তাহলে চিফ মেট্রোপলিটন, মেট্রোপলিটন এলাকার হলে, আর জুডিশিয়াল এলাকার হলে চিফ জুডিশিয়াল কালে রিমান্ডের একটা কপি পাঠাতে হবে, কারণ তার অবগত করা দরকার। কারণ তিনি মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম, জুডিশিয়াল এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে সিজেএম, ম্যাজিস্ট্রেটদের ওপরে কি ক্ষমতা অর্পণ করতে পারেন, মানে তাদের বস এক কথায়, সাধারণ ভাষায়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করলে দায়রা জজ বা মেট্রোপলিটন দায়রা জজ, অর্থাৎ মহানগর দায়রা জজ, মেট্রোপলিটন দায়রা জজ মানে মহানগর দায়রা জজ, এর নিকটও রিমান্ড আবেদনের অনুলিপি প্রেরণ করতে হবে। যদি মামলা বড় হয়, যেটা ম্যাজিস্ট্রেটের বিচারযোগ্য নয়, যেমন সেটা যদি মার্ডার কেস হয় বা গুরুতর আহত, যেটা দায়রা আদালতে বিচার করতে হবে, এই ধরনের মামলায় রিমান্ড দিলে দায়রা আদালতের কাছেও অনুলিপি পাঠাতে হবে, কারণ ভবিষ্যতে তো দায়রা আদালতের কাছে মামলাটা বদলি হয়ে যাবে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়, 120 দিনের মধ্যে মামলা তদন্ত যদি সমাপ্ত না হয় তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ না হলে ম্যাজিস্ট্রেট আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে। তার মানে 10 বছর বা তার নিচের অপরাধ, এই ধরনের পেনাল কোডের সেকশন আছে না, যে এখানে 7 বছর এখানে 10 বছর, তো 10 বছর পর্যন্ত ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে ওই অপরাধের, কিন্তু 10 বছরের বেশি সাজা হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, এরকম অপরাধ করেছে, যেমন খুন, তারপরে রেপ কেস, এগুলো
যেগুলো মৃত্যুদণ্ডের বিধান আছে, ডাকাতি, দস্যুতা, এগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট সাধারণত জামিন দিবেন না, দেয় না বাস্তবে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে যেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড হতে পারে, 14 বছরও হতে পারে, এ ধরনের খুব বড় ধরনের অপরাধ, সেক্ষেত্রে দায়রা জজ আসামিকে জামিনে মুক্তি দিবেন, মানে মিস কেসে মুক্তি দিবেন। মিস কেস করতে হবে না, তদন্তাধীন মামলায় দায়রা জজের কাছে জামিন চাওয়ার পদ্ধতি কি? ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলাম, দিল না, এটার বিরুদ্ধে মিস কেস করে জামিন নিব 498 ধারায়। ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ আসামিকে জামিনে মুক্তি না দিলে তার কারণ লিপিবদ্ধ করবেন, কেন জামিনে মুক্তি দেওয়া হলো না সেটা লিখবেন। জামিনে মুক্তি দিলেও লিখবেন। পেনাল কোডের 400, 401 দস্যুতা, ডাকাতি, এগুলোর সেকশন, এগুলো ধারার অপরাধের তদন্তের ক্ষেত্রে উপধারা 5-এর তথা জামিনের বিধান প্রযোজ্য নাই। মানে ডাকাত এবং দস্যু এরা যদি হয়, তাহলে ওই 120 দিনের মধ্যে তদন্ত হোক আর না হোক, এদেরকে জামিন দেওয়া যাবে না, কারণ জামিন দিলে বের হয়ে আরো 1, 2, 4টা অপরাধ করে ফেলবে তদন্ত শেষ না হতেই। কেন? তারা দুর্ধর্ষ অপরাধী তাই।